বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা জানি যে ব্যাংককে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তার সঙ্গে একটা বৈঠক হয়েছিল। বহু তালবাহানা চলছিল এই বৈঠক নিয়ে, বাংলাদেশের তরফ থেকে বহু অনুনয় বিনয় করা হয়েছে বৈঠক নিয়ে। একদিকে ভারতের বিরুদ্ধে চোখ রাঙানি এতদিন ধরে, আর অন্যদিকে বারবার ভারতের সঙ্গে বসা। অন্যদিকে বাংলাদেশে মৌলবাদকে এই ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার এবং তাদের যারা রয়েছে, তারা যেভাবে এই মৌলবাদকে সমর্থন জানাচ্ছিলেন, বাংলাদেশের মানুষ সেটা কতটা নিচ্ছিল, আর তার সঙ্গে কেন এত অনুনয় বিনয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের জন্য। অবশেষে সে বৈঠক হয়েছে। ভারত বাংলাদেশের মানুষের স্বার্থের কথা ভেবেই এই বৈঠকে সাড়া দিয়েছে এবং বৈঠক করেছে, এবং তাতে পরিষ্কার কথা বলে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের জনজীবনে যেন শান্তি ফিরে আসে, আর যে পরিমাণ সেখানে মূল্য বৃদ্ধি, মানুষের যা প্রাণান্তকর অবস্থা, সেই অবস্থা থেকে যেন মুক্তি দেওয়া হয়, দ্রুত শান্তি ফিরে আসুক, এটাই চায় ভারত, এটাই ভারতের মানুষ চায়। আর বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটা গভীর সুসম্পর্ক ছিল, গত আগস্ট মাসের পর থেকে সেই সুসম্পর্ক প্রায় তলানিতে। আমরা যদি দেখি, সড়ক পরিবহন, জলপথ পরিবহন, রেল পরিবহন এবং আকাশ, অর্থাৎ চারটে জায়গাতেই কিন্তু ভারত বাংলাদেশের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা প্রায় বলা যায় বিচ্ছিন্ন। ট্রেন বন্ধ, বাসও প্রায় সেভাবে যাচ্ছে না, ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে, এমন জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে। তো আজকে ভারতের সঙ্গে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, সরকার নয় আর কি, অন্তর্বর্তীকালীন যে চলছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে বৈঠকের পরে বাংলাদেশের মানুষ কি ভাবছে, বাংলাদেশের মানুষের অবস্থা কি পরিবর্তন হবে, আজকে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে সুদূর লন্ডন থেকে রয়েছেন সৈয়দ আবেদিন সাহেব। আবেদিন সাহেবের পরিচয়, তিনি একজন ব্যারিস্টার, সলিসিটর, প্র্যাকটিস করছেন তিনি ইউনাইটেড কিংডমে। সেখান থেকে তিনি বাংলাদেশের মানুষের কথা বলবেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আবেদিন সাহেব, আপনাকে। প্রথমে ধন্যবাদ। আপনাকে প্রথম আমার প্রশ্ন, আপনি লন্ডনে আছেন, আমরা যখন এই প্রতিবেদনটা করছি লন্ডনের সময়, আমাদের সময় প্রায় 4-5 ঘন্টার একটা পার্থক্য। তো সেই জায়গা থেকে মানে আজকে যে গতকাল যে ভারতের প্রধানমন্ত্রী এবং ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান বাংলাদেশে, বৈঠকের ফলে আপনারা কি মনে করেন বাংলাদেশের মানুষের জনজীবন বা সেই শান্তিটা ফিরবে? আপনার প্রশ্নের উত্তরটা একটু ওখানে। এই সরকার এসেছে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল করার একটা আন্দোলনের মাধ্যমে। ক্ষমতা দখল কারা করেছে? যারা এখন সরকারে আছে তারা। এরা কারা? আপনি লক্ষ্য করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন এই স্টুডেন্টরা আমাকে ক্ষমতায় বসিয়েছে। পরে আমরা জানতে পারি এই স্টুডেন্টদেরকে উনি পরিচালনা করেছিলেন। এই স্টুডেন্টরা আসলে কারা? বাংলাদেশের মানুষ, এই ষড়যন্ত্রকারীরা যখন ষড়যন্ত্র করছিল একটা বৈধ সরকারকে উৎখাত করার জন্য, তখন বাংলাদেশের মানুষ জানতে পারেনি এরা যে সবাই হয় শিবিরের সদস্য না জামাত থেকে আসা হিজবুত তাহির। অবশ্যই কিছু সংখ্যক ছাত্র ছিলেন যারা এগুলোর সাথে সম্পর্ক ছিল না এদের, কিন্তু এটা নিয়ন্ত্রণ করেছিল ছাত্র শিবির, হিজবুত তাহির, আইসিস। এরাই ক্ষমতায় এসেছে, এরাই ক্ষমতা দখল করেছে। বাংলাদেশের সাধারণ মানুষের সাথে ভারতের সাধারণ মানুষের কোনো শত্রুতা নেই। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমাদের পররাষ্ট্রনীতি হবে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারোর সাথে বৈরিত নয়। কিন্তু এই ধর্মান্ধ, উগ্র, সন্ত্রাসী গোষ্ঠী যখন ক্ষমতা দখল করে, তখনই বাংলাদেশে আবার সেই 1971-এর মতো উগ্র সাম্প্রদায়িকতা বেড়ে যায়। হাজার হাজার, অন্তত 2000-এর বেশি কমিউনাল অ্যাটাক হয়, অ্যাট্রোসিটিস হয়। ইন্টারন্যাশনাল পত্রিকায় রিপোর্টেড, কিন্তু এগুলো কারো ব্যক্তিগত খবর না, এগুলো প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। যেটা আমি আমার ডসিয়া যেটা তৈরি করেছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে দিয়েছি,
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে ওখানে এটা আছে, আমি প্রমাণ দিতে পারবো আপনারা চাইলে। আপনার লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া। এই সরকারের অধীনে ধর্মীয় সংখ্যালঘুদের যে উপর যে অত্যাচার হয়েছে এটা অনস্বীকার্য, কিন্তু এই সরকার ইন ডিনায়াল স্টেট, তারা এটা স্বীকারই করে না। আপনার এই কথাগুলো বাংলাদেশের ভিতরে গণমাধ্যমও বলতে পারছে না। আপনারা যারা বিদেশ থেকে, বাংলাদেশের বাইরে থেকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন বা বিভিন্ন গণমাধ্যম চালান, আপনাদের মাধ্যমে আমরা সমস্ত পৃথিবীকে জানানোর চেষ্টা করছি। কারণ বাংলাদেশের মানুষ এখন অসহায়, তাদের কথা বলার স্বাধীনতা নেই, যারা কথা বলবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনার যেরকম ধর্ষণ বেড়েছে বাংলাদেশে, 24 ঘন্টার মধ্যে আপনার 180টা ধর্ষণের রিপোর্ট হয়েছিল কিছুদিন আগে, একদিন, যেটা কোনোদিন বাংলাদেশে ঘটেনি। বিবিসির ইন্টারভিউতে আপনার ইউনূস সাহেব বললেন না কিছু তো হয়নি, অথচ রিপোর্টেড কেস হচ্ছে 50% বেড়ে গেছে অপরাধ। এই যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ, একটা বাচ্চা মেয়ে 8 বছর মধ্যে বয়স, একটা হিন্দু মেয়ে, তাকে যেভাবে টর্চার করা হলো, ধর্ষণ করা হলো। এবং শুধু তাই না, আপনার ছাত্রলীগকে ইনস্টিটিউশনে আসতে দিচ্ছে না, পরীক্ষা দিতে দিচ্ছে না। তো এই যে সাম্প্রদায়িক শক্তি, এই উগ্র সাম্প্রদায়িক শক্তি, তারা এটাকে মূলত পাকিস্তান বানাতে চাচ্ছে, যারা মুক্তিযুদ্ধকে মানতে পারেনি, স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা ভেতরে ভেতরে এত বছর কাজ করেছে, তাদের সংখ্যা যদিও কম কিন্তু অনেক গভীরে প্রথিত। ঢাকা ইউনিভার্সিটি একটা মাদ্রাসায় পরিণত হয়েছে। তো এই একটা মিটিং এ, যে মিটিংটা আবার কোনো যেখানে কোনো যৌথ ঘোষণা দেওয়া হয়নি, জয়েন্ট স্টেটমেন্ট নেই, এটা কোনো ফর্মাল মিটিংও না। এই মিটিং এর মাধ্যমে যে কথাগুলো আপনাদের ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, এই যে কথাগুলো বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান ইউনূস সাহেব শুনেছেন, কোনো পরিবর্তন বাংলাদেশে হবে। এটা যে সরকার চালায়, তাদেরকে যারা চালায়, যে সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশকে চালায়, তাদের কথাতেই বাংলাদেশ চলবে। বাংলাদেশকে খোল নালচে বলতে ফেলতে হবে। এই সাম্প্রদায়িক অশুভ শক্তি অনেক গভীরে প্রথিত। বাংলাদেশের একটা সাংস্কৃতিক রিভলিউশন দরকার। শুধু সরকার পরিবর্তন হলেও হবে না, এটা সুদূর প্রসারী ব্যাপার। 54 বছরে এরা বেড়েছে, সোজা কথা নয়। তো এই সংস্কৃতি, এই উগ্র সন্ত্রাসীদের সংস্কৃতি, ধর্মীয় সংখ্যালঘুদের উপর যারা আঘাত করে, বাঙালি জাতীয়তাবাদকে আঘাত করে, যারা আমাদের সংবিধান থেকে অসাম্প্রদায়িক চেতনাকে মুছে দিতে চায়, স্বাধীনতার চেতনাকে মুছে দিতে চায়, তাদেরকে এত সহজে, তাদের এই আচরণ এত সহজে একটা মিটিং এর মাধ্যমে কিছুই হবে না। ভারতের প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যার নির্যাস সেখানে বলা হয়েছে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, উন্নয়নশীল, সর্বব্যাপী বাংলাদেশের জনগণের জন্য যেন ভালো হয়, তাতেই ভারত বিশ্বাসী। তো এই যে এইখানে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, উন্নয়নশীল, সর্বব্যাপী বাংলাদেশের জনগণের ভালো কি হবে? অনেক ধন্যবাদ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। উনার এই কথাতে যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে ভারত বাংলাদেশের জনগণের পক্ষে। ভারত চায় একটা প্রোগ্রেসিভ, গণতান্ত্রিক, স্থিতিশীল দেশ। তো বাংলাদেশের মানুষকে এই উগ্র পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী শক্তি সবসময় ভুল বোঝানোর চেষ্টা করে। তারা, আপনি দেখেন কত বড় দুঃসাহস এই সরকারের। আপনার উপদেষ্টা একজন একটা ম্যাপ তৈরি করেন, যেখানে উনি দেখিয়েছেন ভারত দখল করে ফেলেছেন, ভারতের একটা অংশ। পায়ে পড়ে ভারতের সাথে বিরোধিতা যুদ্ধ করা, এটা তো ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত। এটা কোন দেশ মেনে নেবে? তারপরও ভারতের প্রধানমন্ত্রী একজন মহান ব্যক্তিত্ব, উনি বাংলাদেশের জনগণকে বোঝাতে চেয়েছেন। আমি তো মনে করি উনি বাংলাদেশের জনগণকে একটা বার্তা দিয়েছেন, যতটুক না এই উগ্র সন্ত্রাসী ডক্টর ইউনূস সাহেবের সরকারকে দিয়েছেন, তার চেয়ে বেশি বড় বার্তা দিয়েছেন জনগণকে। বাংলাদেশের মানুষ জানতে পেরেছে ওনার এই কথায় যে ভারত একটি উদারপন্থী দেশ। ভারত বাংলাদেশের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, বাংলাদেশের উন্নতি চায়। আর এটা এই দিক থেকে দেখলে খুব ভালো হয়েছে, কারণ হচ্ছে
বাংলাদেশের মানুষকে এই এই অসৎ অশুভ শক্তি ভুল বোঝানোর যে চেষ্টা করছে তাতে এটা ব্যাহত হবে প্রধানমন্ত্রী মোদী সাহেবের এই বক্তব্যের কারণে। আর আরেকটা সুবিধা হবে আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক সম্প্রদায়ে আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে তারাও চায় বাংলাদেশ একটা প্রোগ্রেসিভ রাষ্ট্র হোক, গণতান্ত্রিক রাষ্ট্র। ভারত তথা আন্তর্জাতিক সম্প্রদায় যখন বাংলাদেশের এই সাম্প্রদায়িক উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, বাংলাদেশের জনগণের পক্ষে, ঠিক যেমনটি 1971 সালে বাংলাদেশের মানুষকে সাহায্য করার জন্য ভারত ভূমিকা নিয়েছিল বাংলাদেশের বন্ধু হিসাবে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় ভারতকে ভুল বুঝবে না এবং বাংলাদেশকে সমর্থন করবে। এই দুটো দৃষ্টিভঙ্গিতে দেখলে এটা একটা অত্যন্ত ভালো কাজ হয়েছে। এবং যদিও আমি মনে করি এই সরকারের উপর এর তেমন কোনো প্রভাব পড়বে না। আপনি যে কথাটা বললেন খুব মানে মানে খুব ভালো একটা বিষয়, যেটা প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী তিনি বলেছেন পরিবেশ কলুষিত করে এমন কথা এড়িয়ে চলাই ভালো। অর্থাৎ সেখানে সীমান্ত রয়েছে এবং এই যে সমস্ত বিষয়গুলো আপনি বললেন আর কি এক্ষুনি, যে ভারতের ভূখণ্ড দখল বা এই যে বিষয়গুলো বলছে, অর্থাৎ এগুলো হচ্ছে সত্যি সত্যি তারা পরিবেশ কলুষিত করছে, কিছুই নয়, কিছুই হয়নি বা কিছুই করতে পারছে না, কিন্তু এই যে ছড়িয়ে দেওয়া, গুজব ছড়িয়ে দেওয়া, অর্থাৎ এই কলুষিত করার কথা বলেছেন। খুব ভালো এই প্রশ্ন। আরেকটি বিষয় যেটি হচ্ছে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছিল এবং সেটাকে বন্ধ করা, সেই সঙ্গে সীমান্তে দিয়ে এই যে একটা সীমান্তে উত্তেজনা তৈরি করা, এটা নিয়েও কিন্তু একটা কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা খুব প্রয়োজন ছিল, কারণ এটা এসেছে, যদিও ভারত সবসময় এই সমস্ত বার্তা দিচ্ছিল বিভিন্নভাবে, কিন্তু এবার আসলো স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে। আরেকটা দেশের যদিও বৈধ অবৈধ, তারপরেও উনি সরকার প্রধান হিসেবে কাজ করছেন এখন, ডিফ্যাক্টো গভর্নমেন্ট, সরাসরি একটা মিটিং এ এটা কিন্তু একটা গুরুত্ব বহন করে। এটা ভারত যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করবে এই ব্যাপারগুলো ঘটছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে এটাও ভারত বলবে আমরা কিন্তু সর্বতোভাবে চেষ্টা করেছি এই সরকারকে বোঝাতে, তারপরে এই সরকার আমাদেরকে উস্কানি দিয়ে আসছিল, আমরা কি করতে পারি। আপনার এটা কি, ভারত তো অত্যন্ত সৌজন্যপূর্ণ আচরণ করেছে। ভারতের প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, এর চেয়ে সভ্য ভাষায় আর কথা বলা যায় না। এই অসভ্য মানুষগুলাকে, আসলে এই অসভ্য মানুষগুলা অনেক খারাপ ভাষা ডিজার্ভ করে, কিন্তু ভারত সৌজন্যতার মধ্য দিয়েই মেসেজটা দিয়েছে এই অবৈধ সরকারকে। এরা কতটুকু বুঝতে পেরেছে বা বুঝতে পারেনি, এটা নিয়ে আমি আসলে খুব নিশ্চিত নয়, আশাবাদী। একদম। এইখান থেকে আমরা শেষের দিকে এসে গেছি। শেষ প্রশ্ন, যে আপনারা দেশের মানুষ, দেশে কথা বলতে পারছেন না, বিদেশে গিয়ে আপনাদের আশ্রয় নিতে হচ্ছে, সেখান থেকে আপনারা উচ্চ কণ্ঠে বাংলাদেশের মানুষের জন্য কথা বলছেন। যা অবস্থা, যারা দেশের মধ্যে অনেকেই আছেন, আমাদের বহু সাংবাদিক বন্ধু, যাদেরকে তাদের প্রায় কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে, কিন্তু তারা কিছু বলতে পারছে না। যেমন সেটা একদিকে, অনেক সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন ধরুন এই আইনজীবী থেকে শুরু করে শিক্ষা সংস্কৃতি জগতের মানুষ, যারা কথা বলতে পারছে না, যাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে। এই জায়গাটা থেকে এই যে বাংলাদেশের শান্তি কবে ফিরবে বলে মনে হয়? আপনারা ভবিষ্যৎটা কি মনে করছেন? কখনোই বাংলাদেশের এই অসাম্প্রদায়িক চেতনাকে পাকিস্তানিরা 1971 সালে দমিয়ে রাখতে পারেনি। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, যুদ্ধ বলতে সাম্প্রদায়িক রাজনৈতিক যুদ্ধ করেছি, সাংস্কৃতিক যুদ্ধ করেছি। আমাদের একটা অসাম্প্রদায়িক চেতনা আমাদের মধ্যে কাজ করেছে। আমরা বাঙালি হিসেবে অত্যাচারিত হয়েছি। আমাদের ভৌগোলিক অবস্থান পাকিস্তানের সাথে নেই, সৌদি মিডল ইস্টের সাথে নেই। আমরা আমাদের ভৌগোলিক যে অবস্থান, এই জনগোষ্ঠীর একটা নিজস্ব সংস্কৃতি আছে। আমরা সাংস্কৃতিগতভাবেই একটা অসাম্প্রদায়িক চেতনার জনগোষ্ঠী। 1-2% লোক হতে পারে অসাম্প্রদায়িক উগ্র। এই জন্য খুব শীঘ্রই এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। জনগণ তো এদের বিরুদ্ধেই আছে, এরা তো ভোটে নির্বাচিত সরকার না, এরা অবৈধভাবে ক্ষমতা দখল করে এসেছে। তো এটা খুব তাড়াতাড়ি সংগঠিত হবে আমার বিশ্বাস,
এবং নিশ্চিতভাবে অসাম্প্রদায়িক চেতনার বাঙালিরা আবার ক্ষমতায় আসবেন। এবং এবার আসলে আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার, যাতে এই অশুভ শক্তিকে আমরা চিরতরে উৎপাদিত করতে পারি। একদম একদম, আমরাও চাই। যেটা ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে দুদেশের সম্পর্ক নিয়ে যেটা বলেছেন যে পরিবেশ কলুষিত করে এমন কথা এড়িয়ে যাওয়া ভালো। তার সঙ্গে যেটা বলা হয়েছে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, উন্নয়নশীল সর্বব্যাপী বাংলাদেশের মানুষের, জনগণের যেন ভালো হয়, তাতেই ভারত বিশ্বাসী। আমরাও সেই বিশ্বাসী। আমাদের সঙ্গে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সঙ্গে আমাদের যে মানে এই যে বাংলাদেশ এবং কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ আমরা যেটা বলি, তো এই যে দুই বাংলার যে আত্মিক একটা সম্পর্ক, একই ভাষা, একই সংস্কৃতি, সমস্ত কিছু এক, সেই জায়গা থেকে আবার বাংলাদেশের সঙ্গে ভারতের সুদিন ফিরুক। আমরা আবার একে অপরের সঙ্গে যেভাবে মেলামেশা করতাম, স্থলপথ থেকে, আকাশপথ থেকে, জলপথ থেকে শুরু করে রেলপথ, সব আবার স্মুথ চলাচল করুক, এটাই আমাদের আশা। ধন্যবাদ আবেদিন সাহেব আপনাদের, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।